অপরিকল্পিত সড়ক আর চালকদের প্রতিযোগিতা বাড়ছে দুর্ঘটনা, নেতিবাচক প্রভাব অর্থনীতিতে। আলামত পরীক্ষা উন্মোচন হচ্ছে 90 ভাগ জটিল মামলার রহস্য, বিভাগীয় পর্যায়ে বাড়ছে সিআইডির ল্যাব। মুন্সিগঞ্জে 2 সহস্রাধিক কারখানা তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি পোশাক। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। নেই আধুনিক অস্ত্র, নৌযান অথবা সরঞ্জাম, সুন্দরবন বনরক্ষীদের অরক্ষিত জীবন। এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 679 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 934 জন। এসব দুর্ঘটনায় কমপক্ষে 2119 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন আরও বলছে, চালকদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা এবং অপরিকল্পিত সড়কের কারণে দুর্ঘটনা বাড়ছে। নিয়ম মানলে 70% দুর্ঘটনা কমবে বলছে সংস্থাটি। রিপোর্ট তৌহিদুর রহমানের। জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিজস্ব তথ্য উপাত্তের ভিত্তিতে এপ্রিল মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনটি তৈরি করে রোড সেফটি ফাউন্ডেশন। এতে দেখা যায়, গেল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 672টি, যেখানে প্রায় 700 মানুষ মারা যান। আহতের সংখ্যা প্রায় 1000। যদিও প্রকৃত তথ্য পেলে আহত নিহতের সংখ্যা বাড়তে পারে বলছে বেসরকারি সংস্থাটি। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী 259, বাস যাত্রী 34, প্রাইভেট কার, মাইক্রোবাস, পাজেরো জিপ আরোহী 45 এবং পথচারী 113 জন, 3 হুইলার যাত্রী 131, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যানের আরোহী 65 এবং বাইসাইকেল এবং পেডেল চালিত রিকশা আরোহী 10 জন। অটোরিকশাটা মহাসড়কে চলাচল করছে, এটাকে বন্ধ করার মতো পরিবেশ তৈরি হয় না, কারণ মহাসড়কের ডিজাইনগত সমস্যা আছে। কারণ গ্রামীণ সড়ক, জেলা পরিষদের সড়ক এবং উপজেলা ভিত্তিক যে সড়কগুলো আছে, সেই সড়কগুলো আমরা আস্তে করে মহাসড়কে তুলে দিচ্ছি, যার ফলে এবং কিছুতে যাওয়ার পর আবার মহাসড়ক থেকে আবার সেই সড়ক নেমে যাচ্ছে। কিন্তু এই কারণে মহাসড়ককে বাদ রেখে নসিবন পরিবহন বা 3 হুইলারের পক্ষে আসলে তার স্বল্প দূরত্বের গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, বাধ্য হয়ে তারা মহাসড়ক ব্যবহার করছে। দুর্ঘটনাগুলোর মধ্যে 235টি জাতীয় মহাসড়কে, 266টি আঞ্চলিক সড়কে এবং 87টি গ্রামীণ সড়কে ঘটেছে। শহরের সড়কে দুর্ঘটনা 79টি। দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার আহ্বান রোড সেফটি ফাউন্ডেশনের। নজরদারি বাড়াতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে গণপরিবহন যে ট্রিপ ভিত্তিক চলে, সেই ট্রিপের কারণে তারা অতিরিক্ত গতিতে যানবাহন চালায়, কারণ তাদের কর্মঘণ্টা নির্দিষ্ট করা নাই, তাদের বেতন নাই, তাদের নিয়োগপত্র নাই, তারা মানসিকভাবে অস্থির থাকে। এপ্রিল মাসে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 132টি দুর্ঘটনা ঘটেছে এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 176 জন নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ডিএনএ পরীক্ষায় রহস্য উন্মোচিত হচ্ছে 90 ভাগ জটিল মামলার, গ্রেফতার হচ্ছে আসামিরা। এ কারণে সারা দেশ থেকে আলামত পরীক্ষার চাপও বাড়ছে সিআইডির একমাত্র ডিএনএ ল্যাবের উপর। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এ সময় তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হলে মামলা তদন্তের গতি আরও বাড়বে। মামুন মোল্লার ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ রিপোর্ট। এই নারীর ছদ্মনাম লিলি, এসেছেন ঢাকার বাইরের একটি জেলা থেকে। নিজ শিশু সন্তান নিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় পিতৃত্বের দাবিতে ডিএনএ পরীক্ষার জন্য হাজির হয়েছেন সিআইডির প্রধান কার্যালয়ে। প্রেমের সম্পর্ক হয়, তারপর থেকে কনসেপ্ট হয়ে যায়, তারপর বেবি হয়। ও প্রথমে মাইনা নিতে চাইছে, পরে আর মাইনা নিব না। তারপর আমরা মামলা করি, কোর্টে বলছে কি হ্যাঁ এই বাচ্চা আমার, এই কাজ আমি করছি। তারপর ডিএনএ টেস্ট করাইছে ঢাকা মেডিকেল হাসপাতালে। পরে ওইখান থেকে 2 নাম্বার রিপোর্ট করে জামিনে আসছে। তারপরে এখানে আমরা আসছি ডিএনএ টেস্ট করানোর জন্য। প্রতিদিনই সারা দেশ থেকে খুন, ধর্ষণ, বাবা মায়ের পরিচয় নিশ্চিত সহ স্পর্শকাতর অনেক ঘটনায় রহস্য উদ্ঘাটিত হচ্ছে এই ডিএনএ ল্যাবের মাধ্যমে।
কিন্তু বিপত্তি বাধে দ্রুত রিপোর্ট পাওয়া নিয়ে। একটি মাত্র ডিএনএ ল্যাব হয় দূর দূরান্তের জেলা থেকে রাজধানীর বুকে সিআইডি সদর দফতরে ছুটে আসতে হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদেরও। আসামি নিয়ে আসছি ডিএনএ প্রোফাইল করার জন্য এবং ভিকটিমের ভ্যাজানাল সোয়াব নিয়ে আসছি। মামলা তদন্তের এই ডিএনএ প্রোফাইলের রিপোর্টটা পাইতে একটু সময় লাগে। এইটা যতটুকু একটু সময় কম নেওয়া হবে বা দ্রুত সময়ের মধ্যে পাবো, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের একটু সময় কম লাগবে। ডিএনএ ল্যাবটা যদি বিভাগীয় পর্যায়ে হইতো তাহলে হয়তো যারা দূরে থেকে আসতে ওদের জন্য হয়তো সময়টা বেঁচে যেত। ল্যাবের কার্যক্রম দেখতে অনুমতি মেলে ২১-এর টিমের। নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য আসে এই কক্ষে। পরবর্তী পরীক্ষার জন্য চলে যায় ডিএনএ ল্যাবের আরেকটি কক্ষে। এভাবে সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ পার করে তবেই আসে চূড়ান্ত ফলাফল। তার মধ্যে এইটা একটা অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে -20 এবং 4 এখানেও কিছু স্যাম্পল। সিআইডি প্রধান বলছেন এই প্রক্রিয়ায় ৯০ % মামলার রহস্য উন্মোচন হচ্ছে। র্যাপিড অ্যানালাইজার এটা হলো আপনার উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিপোর্ট পাওয়া যায়। আর এই মুহূর্তে আমাদের কাছে যে মেশিন আছে, অ্যানালাইজারগুলি আছে, এটা মিনিমাম 5-7 দিন লেগে যায়। সো আমার যদি র্যাপিড অ্যানালাইজারটা এসে যায় তাহলে আই হোপ দ্যাট উইদিন 1 or 2 মাসের মধ্যে আমরা আমাদের ব্যাকলগগুলি পুরানো পেন্ডিংগুলি সমাধান করতে পারব। সিআইডি যেসব মামলাগুলি ডিটেকশন করে মোর দ্যান 90% মামলা ডিটেকশন হয়ে যায় এবং আসামিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হই। তবে বিভাগীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ডিএনএ ল্যাব তৈরির উদ্যোগ স্বস্তির বার্তা দিচ্ছে পুলিশ বিভাগে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে বিভাগীয় শহরে ডিএনএ ল্যাব এবং আইটি ফরেনসিক ল্যাব করবেন এবং আমরা আশাবাদী যে এই ল্যাবগুলি বিভাগীয় পর্যায়ে যদি স্থাপিত হয় মামলার তদন্তের গতি বাড়বে। বর্তমান ডিএনএ ল্যাবটিতে আরও কিছু অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত হওয়ার মধ্য দিয়ে কাজের গতি আরও বাড়বে বলে মনে করেন সিআইডি প্রধান। আমাদের সফটওয়্যার এবং এটা এক্সপানশন করার জন্য কিছু ইকুইপমেন্ট দরকার। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। স্থানীয় বাজারে পোশাকপল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের সিপাহীপাড়া, বজ্রযোগিনী ও শাঁখারীবাজার এলাকা। এখানে রয়েছে প্রায় ২ সহস্রাধিক ছোট কারখানা। তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি ডিজাইনের পোশাক। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রের রিপোর্ট মাসুম আলিসার। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার গোয়ালঘুন্নি, দরগাবাড়ি, কাঁঠালতলা, রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাঁখারীবাজার, তেলের বিল গ্রাম। এসব গ্রামের প্রতিটি বাড়ি যেন একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার পোশাক ঢাকার ইসলামপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে। উত্তর এলাকার মিদে ঠিক আছে, শিবেপাড়ার মিদে শাঁখারীবাজার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এই দর্জি কারখানার। ঠিক আছে, আমাকে রইল পূর্বপুরুষ থেকে এই দর্জি কারখানা এটা চলে। কাপড় আনা হয় নারায়ণগঞ্জ থেকে, ইসলামপুর থেকে কাপড় আনা হয়। আমরা সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করি। পাইকারি সেল দেই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সদরঘাট আমরা পাইকারি সেল দিই। ওখান থেকে যারা খুচরা বিক্রি করে তারা ওখান থেকে নেয়। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হয় বাহারি ডিজাইনের নান্দনিক কাজ। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করেন রং বেরঙের লেস, চুমকি এবং পুঁতি। যে দর্জি কারখানার লোক তো আমাদের কাছে ডিজাইন আর আপনার ওই যে মানে কাপড়টা নিয়ে আসে, তো আমরা ডিজাইনটা করে দেই। নায়রা, আলায়া, পাতি জর্জেট এই 3টা মাল নিয়ে আমরা বেশিরভাগ পাইকারেরা চাহিদা বেশি করতেছে। কলাই কুচি মাল, বাদুর মাল, আতাই কুচি, বিভিন্ন রকমের মাল। মুন্সিগঞ্জের বিসিক কর্মকর্তারা জানান এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বিকাশের ধারা অব্যাহত থাকলে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই পোশাকের খ্যাতি ছড়িয়ে পড়বে। তাদের যে ব্যবসার ধারাবাহিকতা রয়েছে, তাদের এই উন্নত ডিজাইন, তাদের বিপণন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা সহ মার্কেটিং ব্যবস্থাপনা সহ সকল আঞ্জাম সকল কিছু যথাযথভাবে সম্পাদন করতে পারলে কিভাবে লাভবান হবে। গেল ঈদ উল ফিতরে এখান থেকে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদ নিচ্ছি বিরতির পর্যা থাকবেন। আজ দেশে ফিরছে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ।
আপনারা দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আজ পৌঁছাবে কক্সবাজারের কুতুবদিয়ায়। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেল ৩:৫০ জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল। কুতুবদিয়া আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। জাহাজে যে ২৩ জন ক্রু আছেন তাদের মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে নেওয়া হবে এবং সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাবেন। সোমালি জলদস্যুদের হাতে অপহরণে দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল মুক্তি পায় এমভি আবদুল্লাহ সহ জাহাজ সহ ২৩ নাবিক। নেই আধুনিক অস্ত্র, নৌযান ও সরঞ্জাম, নেই নিরাপদ বাসস্থানও। এমন অরক্ষিত জীবন আর প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন পাহারা দিচ্ছেন বনরক্ষীরা। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চারদিকে পানি, ভেতরে বন। প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ২/৩ বাংলাদেশে, যার আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। বিশাল এ দুর্গম বন রক্ষায় দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বন বিভাগের ১৯১ জন রক্ষী। অথচ যেসব রক্ষী দায়িত্ব পালন করেন তাদের জীবনেই অরক্ষিত। নেই আধুনিক নৌযান, সরঞ্জাম ও অস্ত্র। ১৬টি স্টেশন ও ৬৩টি টল ফাঁড়িও নিরাপদ নয়, ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা। উন্নত মানের কোনো অস্ত্র হলে আমাদের এই দুষ্কৃতকারীদের ধরতে অনেক সুবিধা হবে। গরম জলে পর্যটক যখন হঠাৎ আসে, কোনো সময় দেখার লোক আসে না, তখন অত দরকার হয়। যখন প্রচুর আসে তখন কিন্তু যে কয়জন আসে দিয়ে হয় না। বনরক্ষীরা বলছেন, বন ঘিরে অনেক অপরাধ সংঘটিত হয়। সুন্দরবনে আশ্রয় নেয় অনেক অপরাধীও। বনের কাঠ চুরি করে নিয়ে যায় দস্যুরা। বন রক্ষায় বনের এক অংশ থেকে অন্য অংশ যেতে জলপথেই একমাত্র ভরসা। কিন্তু চলাচলের জন্য নেই আধুনিক জলযান। দ্রুতগামী জলযান হলে আমাদের সুন্দরবনের সার্বিক অপরাধ উদ্ঘাটন এবং পরিচালনা করতে আমাদের আরো সুবিধা হয়। প্রশাসনিক যে আমরা জনগণ আছি, কর্মচারী আছি, অনেক কম স্বল্পতা, যার কারণে আমরা দেখা যায় অনেক অভিযান কিংবা দুষ্কৃতিকারীদের অপরাধ উদ্ঘাটন করতে আমরা সক্ষম হই না। তবে বন কর্তৃপক্ষ বলছে, সুন্দরবন রক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সুন্দরবন সুরক্ষা একটা প্রকল্প আছে, সেটা বাস্তবায়নাধীন রয়েছে এবং ওই প্রকল্পের আওতায় আমাদের কিছু নতুন জলযান অন্তর্ভুক্ত রয়েছে। আশা করছি প্রকল্পগুলো বাস্তবায়ন করলে আমাদের যে অবকাঠামোগত সমস্যা কিংবা জলযানের সমস্যা, এটা অনেকাংশে লাঘব হবে। দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় ৫,৫০০ কোটি টাকা। বনের সম্পদ রক্ষায় বনরক্ষীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার উদ্যোগী হবে, প্রত্যাশা বনরক্ষীদের। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেন ভার্জিনিয়া রিপাবলিকান পার্টির গভর্নর গ্লেন ইয়াংকিন। সমাবর্তনে তাকে বক্তা করার শিক্ষার্থীরা সমাবর্তন বর্জন করে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে বিক্ষোভ ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। ক্রমবর্ধমান বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। ভারতের লোকসভা নির্বাচনে ৪র্থ দফা ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় 10টি রাজ্যের ৯৬টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি আসনে চলছে ভোট। এছাড়া বিহারে ৫টি, ওড়িশা ও ঝাড়খণ্ডে ৪টি করে এবং জম্মু ও কাশ্মীরের ১টি আসনে ভোট হচ্ছে। এই ধাপে বিরোধী দলীয় নেতা কংগ্রেসের অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমের নেতা আসাদুদ্দিন ওয়াইসি সহ ১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, মহুয়া মৈত্র, শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপরিকল্পিত সড়ক আর চালকদের প্রতিযোগিতায় বাড়ছে দুর্ঘটনা, নেতিবাচক প্রভাব অর্থনীতিতে। আলামত পরীক্ষা উন্মোচন হচ্ছে ৯০ ভাগ জটিল মামলার রহস্য, বিভাগীয় পর্যায়ে বাড়ছে সিআইডি ল্যাব। মুন্সিগঞ্জে ২ সহস্রাধিক কারখানা, তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি পোশাক।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।